যুক্তরাষ্ট্র আজ প্রায় বিশ্বের প্রতিটি দেশের সাথেই যুদ্ধ সংঘাত তৈরি করে চলেছে। 2025 সালে তারা পূর্ণমাত্রা নিষেধাজ্ঞার যুদ্ধ শুরু করলো, আর 2026 সালের ক্যালেন্ডার যেই পাল্টালো অমনি তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে নেয়। এবং গ্রিনল্যান্ড দখল করার হুমকি দেয়। আর এখন ইরানের শাসন ব্যবস্থা বদলানোর জন্য, অর্থাৎ ইরানের রিজিমকে চেঞ্জ করার পরিকল্পনা করতেছে। কিন্তু প্রশ্ন হলো, গত 73 বছর ধরে যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক কেন এতটা উত্তাল, কেন এতটা বিধ্বংসী? এটা শুধু নিউক্লিয়ার অস্ত্র, সামরিক শক্তি, সন্ত্রাসবাদ কিংবা ধর্ম নিয়ে নয়। কারণ আপনি যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের দিকে তাকান, তাহলে দেখবেন আমেরিকার সাথে তাদের সম্পর্ক অনেকটাই ভালো। তাহলে কেন যুক্তরাষ্ট্র প্রায় 45 বছরের বেশি সময় ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে, তাদের হুমকি দিচ্ছে এবং তাদেরকে নিজেদের সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখছে? আমেরিকা এবং ইরানের এই অবেশনটা কবে থেকে শুরু হয়েছে? চলুন আজকে পুরো গল্পটা বিস্তারিত জানি। আমি আছি মোস্তাফিজুর রহমান আপনাদের সাথে। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। 1950-এর দশকে ইরানের চেহারা ছিল সম্পূর্ণ আলাদা। তেহরানের রাস্তায় নারীরা পশ্চিমা পোশাকে স্বাধীনভাবে হাঁটাচলা করতেন, তারা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিতেন, দেশে গণতন্ত্র ছিল, নিয়মিত নির্বাচন হতো। ইরান তখন ছিল আধুনিক, প্রগতিশীল এবং সম্পূর্ণ আজকের ইরানের থেকে আলাদা। এমন একটা দেশের যার আসলে বাইরের দেশের কোনো উদ্ধারকারী দরকার ছিল না। কিন্তু ইরানের ভাগ্যটা খুবই অদ্ভুত। তাদের কাছে এমন একটি সম্পদ ছিল যা তাকে একই সাথে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান এবং সবচেয়ে দুর্ভাগ্যবান দেশ বানিয়ে দিয়েছিল। আর সেই সম্পদের নাম হচ্ছে তেল। এই চারটা দেখুন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছাড়া তখন বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদন করত ভেনেজুয়েলা আর ইরান। আর গ্রেট ব্রিটেন এই তেলকে পুরোপুরি তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল। 1914 সাল থেকেই ব্রিটিশ সরকার এলাঙ্গো ইরিনিয়াম অয়েল কোম্পানির 51% শেয়ার কিনে নেয়। ফলে ব্রিটিশ নেভির জাহাজগুলো চলত পুরো ইরানের তেলে। 1914 সাল থেকে 1950 সাল পর্যন্ত এলাঙ্গো ইরিনিয়ান অয়েল কোম্পানি ব্রিটিশ সরকারকে দিয়েছিল 90.88 মিলিয়ন পাউন্ড কর্পোরেট ট্যাক্স। কিন্তু একই সময় ইরানের সরকার পেয়েছিল মাত্র 35.23 মিলিয়ন পাউন্ড রয়্যালিটি ও ট্যাক্স। অর্থাৎ ব্রিটেন যা ট্যাক্স পেয়েছে তার মাত্র 1/3 পায়নি ইরান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা আরো এক কদম এগিয়ে গিয়েছিল। ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন মিলে ইরান আক্রমণ করে, দখল করে না শুধুমাত্র তেল ক্ষেত্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর উন্নয়নশীল দেশগুলোতে জাতীয়তাবাদের ঢেউ উঠল। তখন অনেক দেশেই নিজেদের সম্পদের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইল। ইরানের মানুষেরও প্রধান দাবি ছিল এটি, তাদের তেলের উপর পূর্ণ অধিকার ফিরে পেতে চায় তারা। 1950 সালে একটা বড় ঘটনা ঘটলো। আরাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি সৌদি আরবের সাথে 50% লাভের ভাগাভাগি চুক্তি করে নিল। কিন্তু ইরান যখন একই ধরনের চুক্তি চাইল, ব্রিটিশ ফরেন অফিস তা সরাসরি প্রত্যাখ্যান করে দিল। এটাই ছিল শেষ সীমা। 1951 সালের মধ্যে 69 বছর বয়সী আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ মোসাদ্দেক ইরানের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় এবং জনপ্রিয় নেতা হয়ে উঠল। তিনি পশ্চিমা শিক্ষিত, ধর্মনিরপেক্ষ এবং অত্যন্ত জাতীয়তাবাদী ছিলেন। তার একটাই বিশ্বাস ছিল ইরানের প্রাকৃতিক সম্পদের উপর ইরানের মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা দরকার। আর জনগণের সমর্থন ছিল তার পক্ষে বিপুল পরিমাণে। 1951 সালে তিনি যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেন, তখন তার প্রথম এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল ইরানের তেল জাতীয়করণ করা। তিনি ব্রিটেনকে একটি প্রস্তাব দিলেন। এই প্রস্তাবটি এমন ছিল যে ইরানিরা 50% এবং ব্রিটেনরা 50% ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত দেয়। কিন্তু ব্রিটেন তা পুরোপুরি প্রত্যাখ্যান করে দিয়েছিল, কারণ তাদের মাঝে একটা ভয় কাজ করছিল, যদি ইরান সফল হয়ে যায় তাহলে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করবে, অন্য উপনিবেশগুলো তাদের সম্পদ ফিরিয়ে নিবে। তখন ব্রিটিশ সাম্রাজ্যের পতন আরো ত্বরান্বিত হবে। তাই ব্রিটেন ইরানের বিরুদ্ধে সব ধরনের চাপ সৃষ্টি করতে শুরু করলো। তারা এমন হুমকি দিল যে বিশ্ববাজারে ইরানের তেল কেউ কিনবে না। পারস্য উপসাগরে নৌ অবরোধ তৈরি করলো, ইরানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল, এমনকি চিনি ইস্পাতের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানিও বন্ধ করে দিল। কিন্তু প্রধানমন্ত্রী মোসাদ্দেক কোনোভাবেই পিছু হটলেন না। অবশেষে ব্রিটেন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চাইল। প্রথমে ইউএস এর প্রেসিডেন্ট ট্রুমান তিনি মোসাদ্দেকের তেল জাতীয়করণকে বৈধ বলে মনে করেন, তাই তিনি এটাকে সমর্থন করেন। কিন্তু 1953 সালে ডোয়াইট আইজেনহাওয়ার প্রেসিডেন্ট হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। ব্রিটেন এবার চালাকি করলো এবং তেলের কথা না বলে কমিউনিজমের ভয় দেখালো।
তারা বলে যদি মোসাদ্দেককে ক্ষমতায় রাখা হয় তাহলে ইরান কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যাবে। তখন যুক্তরাষ্ট্র সদ্য চীনকে কমিউনিস্টদের হাতে হারিয়েছে এবং কোরিয়ার যুদ্ধ চলেছে, তাই তারা এই চুক্তি বিশ্বাস করে নিল এবং অপারেশন অ্যাজাক্স নামে একটি গোপন অভিযান শুরু করলো। 1953 সালে সিআইএ এর এজেন্টরা সুটকেস ভর্তি টাকা নিয়ে আসলেন। তারা সংবাদপত্রের সম্পাদকদের ঘুষ দিতে শুরু করলেন। তারা যেন মোসাদ্দেকের বিরুদ্ধে প্রচারণা চালায়, রাস্তার গুন্ডাদের ভাড়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এমনকি লোক ভাড়া করে কমিউনিস্ট সেজে ধর্মীয় নেতাদের হুমকি দিতে লাগলো, যাতে মনে হয় মোসাদ্দেক ইসলামের বিরুদ্ধে আঘাত হানছে। 1953 সালের 19 আগস্ট সেই পরিকল্পনা সফল হলো। রাস্তায় ভয়ানক সহিংসতা শুরু হয়ে গেল, ট্যাঙ্ক নেমে এলো, সংঘর্ষে প্রায় 300 জনের বেশি মানুষ মারা যায়। মোসাদ্দেকের সরকার উৎখাত হয়ে গেল। তার জায়গায় পশ্চিমাপন্থী রাজা মোহাম্মদ রেজাকে পাহুলভিগি ক্ষমতায় বসানো হলো এবং মোসাদ্দেককে গ্রেপ্তার করা হলো। তিনি 3 বছর জেল খাটানোর পর এবং বাকি জীবন গৃহবন্দী অবস্থায় কাটিয়ে 1967 সালে মারা গেলেন এবং তেল জাতীয়করণ বাতিল করে দেওয়া হলো এবং ব্রিটিশ কোম্পানির পাশাপাশি আমেরিকান কোম্পানিগুলো ইরানের তেলের ব্যবসায় ঢুকে পড়লো। এবার ইরান পেল মাত্র 50% আয়। শাহ আমেরিকান অস্ত্র কিনতে শুরু করলেন, ইরানকে পশ্চিমা ও সংস্কৃতি প্রভাবের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দিলেন। যুক্তরাষ্ট্রের জন্য এটা ছিল একটি বড় বিজয়। ইরান এখন মধ্যপ্রাচ্যের তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল। কিন্তু ইরানের অনেক সাধারণ মানুষের কাছে ছিল শাহ একজন পশ্চিমাপন্থী এবং পশ্চিমাদের পুতুল এবং আমেরিকাদের পুতুল। তিনি বিরোধীদের নির্যাতন করতেন এবং নিজে অসম্ভব বিলাসবহুল জীবনযাপন পালন করতেন, আর দেশের মানুষ কষ্টে দিন কাটাতে লাগলো। তাদের গোপন পুলিশ সভা তাদেরকে সিআইএ ট্রেনিং দিতে শুরু করলো। হাজার হাজার বিরোধীকে কারাগারে ভরে তাদেরকে নির্যাতন করা হতো, হত্যা করা হতো। 25 বছর ধরে এই নির্মম শাসন চলতে থাকলো আর জনগণের মনে ক্ষোভ ধীরে ধীরে বাড়তে থাকলো। অবশেষে 1979 সালে ইরানিরা ফেটে পড়লো। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়লো শাহকে ক্ষমতা ছাড়ার দাবিতে। সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে উঠলো। সরকার যখন বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করতে শুরু করলো তখন ক্ষোভ আরো বহুগুণ বাড়তে শুরু করলো। শেষ পর্যন্ত শাহ দেশ ছেড়ে পালিয়ে গেলেন আর শাহের নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ইরানে ফিরে এসে ক্ষমতা দখল করলেন। প্রায় রাতারাতি ইরান একটা পশ্চিমাপন্থী রাজত্ব থেকে পশ্চিমা বিরোধী এবং ধর্মতান্ত্রিক রাষ্ট্র হয়ে পড়লো। ঠিক একই সময় শাহ ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন। ইরানের জনগণের কাছে এটা মনে হলো আমেরিকা আবার 1953 সালের মতো শাহকে ক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। 1979 সালের নভেম্বরে ইরানি ছাত্ররা তেহরানে আমেরিকার দূতাবাসে ঢুকে 52 জন আমেরিকানকে 444 দিন ধরে জিম্মি করে রাখলেন। আমেরিকানদের চোখে এটা ছিল চরম আইন বহির্ভূত সন্ত্রাসী কাজ, কিন্তু ইরানিদের চোখে আমেরিকান দূতাবাস ছিল সিআইএর গোপন কমান্ডো সেন্টার, যেখান থেকে আরেকটা 1953 এর মতো অভ্যুত্থান পরিকল্পনা করা যাচ্ছিল। তাই তাদের কাছে এই জিম্মি ছিল ন্যায়সঙ্গত এবং প্রতিশোধ। এই ঘটনা জিমি কার্টারের প্রেসিডেন্সি ধ্বংস করে দিল এবং যুক্তরাষ্ট্রকে চরমভাবে অপমানিত করলো। উদ্ধার অভিযানও ব্যর্থ হলো। মরুভূমিতে আমেরিকান হেলিকপ্টার বিধ্বংস হয়ে পড়লো। জিম্মিরা অবশেষে 1981 সালের জানুয়ারিতে মুক্তি পেলেন, ঠিক কার্টারের মেয়াদ শেষ হওয়ার কয়েক মিনিট পর। এরপর যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক চিরতরে শত্রুতার রূপ নিল। দূতাবাস বন্ধু, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। উভয় পক্ষই একে অপরকে শত্রু হিসেবে দেখতে শুরু করলো। যুক্তরাষ্ট্র এই অপরাধের প্রতিশোধ নিতে চাইল, আর সুযোগ এসে গেল ইরাকের সাদ্দাম হোসেনের মাধ্যমে। 1980 সালে সাদ্দাম ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যা 8 বছর ধরে চলল। যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করলো। তারা ইরাককে স্যাটেলাইট ছবি দিয়ে ইরানি সেনাদের অবস্থান জানলো, হেলিকপ্টার বিক্রি করলো, অস্ত্র তৈরির প্রযুক্তি দিল এবং ইরাক যখন ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলো তখন চুপ করে রইল। এমনকি জাতিসংঘের ইরাকের নিন্দা প্রভাব আটকাতেও সাহায্য করলো। ইরানিরা বুঝতে পারলো আমেরিকার ইরান বিরোধিতা মানবাধিকার বা আইন নিয়ে নয়, এটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নিজেদের আধিপত্য বজায় রাখার খেলা। যুদ্ধ শেষ হওয়ার পর শত্রুতা থেমে থাকলো না, কারণ এবার ইরান নিউক্লিয়ার কর্মসূচিতে এগোতে শুরু করলো। ইরান বলল এটা শান্তিপূর্ণ এবং জ্বালানির জন্য, কিন্তু আমেরিকা ও ইসরায়েল বিশ্বাস করলো যে ইরান আসলে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতেছে, আর এটাই ছিল সবচেয়ে বড় ভয়ের কারণ। একটা নিউক্লিয়ার ইরান পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতা ভারসাম্য বদলে দিতে পারে। এতে ইসরায়েলও হুমকির মুখে পড়বে, হিজবুল্লাহ হুতিদের শক্তি বাড়বে, সৌদি আরব এবং অন্য মধ্যপ্রাচ্য দেশগুলো নিউক্লিয়ার শক্তি পেতে চাইবে এবং শেষ পর্যন্ত আমেরিকার সামরিক উপস্থিতি ও পেট্রোডলার ব্যবস্থা ঝুঁকিতে পড়বে। তাই যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ইরানের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে দিল। 1915 সালে ওবামা প্রশাসন JCPOA নামে ইরান নিউক্লিয়ার চুক্তি করলো। ইরান নিউক্লিয়ার অবকাঠামো অনেকাংশ ভেঙে ফেলবে
আন্তর্জাতিক প্রদর্শন মেনে নেবে, বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিছুদিনের জন্য মনে হয়েছিল এই সম্পর্কটা স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু 2018 সালে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তিনি নিজে এই চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং তিনি ইরানের উপর আরো 1500-র বেশি নিষেধাজ্ঞা চাপিয়ে দিলেন। ইরানের অর্থনীতি ধ্বংস হয়ে গেল, তাদের মুদ্রার মূল্য 3 ভাগের 2 ভাগ কমে গেল, তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেল। ইরানও প্রতিশোধ নিল, তারা নিউক্লিয়ার চুক্তির সব সীমাবদ্ধতা ভেঙে ইউরেনিয়ামকে অনেক বেশি সমৃদ্ধ করতে শুরু করলো এবং নিউক্লিয়ার অস্ত্র তৈরির দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল। আর এখন আমরা 2026 সালে যেখানে দাঁড়িয়ে আছি, ইরান আজ গভীর সংকটে। নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি তছনছ, নিউক্লিয়ার উপস্থাপনাগুলো বোমা হামলায় ধ্বংস, রাস্তায় নিজের দেশে হাজার হাজার নাগরিক পরিবর্তনের দাবিতে প্রাণ দিচ্ছে। ট্রাম্প প্রশাসন আবার সর্বোচ্চ চাপ নীতি চালু করছে এবং ইরানের তেল রপ্তানিতে একেবারে শূন্য করে দেওয়ার লক্ষ্য নিয়েছে। একদিকে ট্রাম্প সামরিক হামলার কথা বলেছেন, অন্যদিকে আবার চুক্তির কথাও বলেছেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় ট্র্যাজেডি, আমেরিকা কখনো এই গল্পের খলনায়ক মনে করে না। তাদের দৃষ্টিতে ইরান একটা বিপজ্জনক ধর্মতান্ত্রিক রাষ্ট্র যারা আমেরিকানদের জিম্মি করে রেখেছে। আমেরিকারা মারা যাক এই স্লোগান দেয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে এবং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। ইরানের দৃষ্টিতে তারা শুধু নিজেদের স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষা করতে চায়। 1953 সালে তাদের গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল। 25 বছর ধরে এক স্বৈরাচারী শাসককে সমর্থন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং কয়েক দশক ধরে তাদের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে। দুই পক্ষের এই অবিশ্বাস্য ও শত্রুতার কারণে কষ্ট পাচ্ছে সাধারণ জনগণ। তারা শুধু শান্তিতে বাঁচতে চায়, অর্থনৈতিক সুযোগ চায়, নিজেদের সরকার নিজেরাই বেছে নিতে চায়। যতদিন না এক পক্ষ সত্যিকারের অর্থে এই চক্র ভাঙার সাহস দেখাবে, ততদিন এই ঘৃণা ও সংঘাত লুপ চালাতেই থাকবে, ধ্বংস করতেই থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।